দেশ ছাড়ল সাবেক সেনাপ্রধান আজিজের পরিবার, সঙ্গে ছিলেন না তিনি। ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে কাদের সিদ্দিকী, বঙ্গবন্ধুর বাড়ি পুড়তে দেখার আগে আমার মরণ হলে ভালো হতো। বাংলাদেশের ঘাড়ে ১৮ লাখ কোটি টাকা ঋণের বোঝা, হাসিনা দেশ ত্যাগের পর এই অঙ্ক ভাবাচ্ছে ঢাকাকে। অন্যত্র যাওয়ার পরিকল্পনা নেই হাসিনার, আপাতত ভারতে আশ্রয়স্থল, পুত্র জয় জানালেন সাক্ষাৎকারে। এবং সর্বশেষ জানাবো কখন নির্বাচন চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশ ছাড়ল সাবেক সেনাপ্রধান আজিজের পরিবার, সঙ্গে ছিলেন না তিনি। সাবেক সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ স্ত্রী সন্তান বাহরাইনে গেছেন। একই ফ্লাইটে জেনারেল আজিজ আহমেদের যাওয়ার তথ্য গোয়েন্দাদের কাছে থাকলেও তিনি চেক ইন করেননি। সকাল 6:30টার ফ্লাইটে ঢাকা থেকে বাহরাইন যান তারা। সেখান থেকে তাদের দুবাই যাওয়ার কথা রয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, গালফ এয়ারের GF-251 ফ্লাইটটি ভোর 5:40 ঢাকা থেকে উড্ডয়নের কথা ছিল। ফ্লাইটটি ভোর 6:20 বাহরাইনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে। এতে সাবেক জেনারেল আজিজের স্ত্রী সন্তান ছিলেন। জেনারেল আজিজ এই ফ্লাইটের টিকিট কাটা ছিল বলে বিমানবন্দরের তথ্য ছিল, তবে তিনি চেক ইন করেননি। বেবি চকের আরেক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ফ্লাইটের সাবেক জেনারেল আজিজ ছিলেন না বলে জেনেছি। সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। তিনি 2012 সাল থেকে 4 বছর বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি নেতৃত্ব দেন। তার ভাই হারিস ও জোসেফের নাম বদলে পাসপোর্ট করার বিষয়ে আজিজ আহমেদের সহযোগিতা ছিল বলে অভিযোগ আছে। এছাড়া তার কারণে জোসেফের সাজা মওকুফ করা হয়েছে এমন আলোচনা আছে। আজিজ আহমেদ 2021 সালে 23 জুন অবসরে যান। অবসরে যাওয়ার প্রায় 3 বছর পর দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগ তুলে তার উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এতে তিনি ও তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে যেতে পারবেন না। ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে কাদের সিদ্দিকী, বঙ্গবন্ধুর বাড়ি পুড়তে দেখার আগে আমার মরণ হলে ভালো হতো। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, বঙ্গবন্ধু শেখ হাসিনা কোনো মতে এক কথা নয়, বঙ্গবন্ধু জাতির পিতা, স্বাধীনতার মহানায়ক। আজকে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি যেভাবে জ্বলতে পুড়তে দেখলাম, এটি দেখার আগে আমার মৃত্যু হলে অনেক ভালো হতো। তিনি বলেন, নিশ্চয়ই আওয়ামী লীগ অনেক অন্যায় কাজ করেছে, কিন্তু শেখ মুজিব তো কিছু করে নাই। সে বাঙালি জাতিকে অনেক সম্মানিত করেছে। আজকে এই ধ্বংসযোগ্য ভবিষ্যৎ ইতিহাসে বাঙালি জাতির জন্য একটা কলঙ্ক হয়ে থাকবে। ছাত্র নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে কাদের সিদ্দিকী বলেন, দেশকে ধ্বংস থেকে রক্ষা করুন, সংখ্যালঘুদের জীবন রক্ষা করুন। আওয়ামী লীগ দল করলেই কোনো দোষের নয়, কোনো আওয়ামী লীগের গায়ে হাত দেবেন না। দেশের শান্তি স্থাপন করুন। আমি চাই এখন থেকে দেশে শান্তি আসুক। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়ে বঙ্গবীর বলেন, তার এক মুহূর্তে প্যারিসে বসে থাকার কোনো মানে হয় না। দেশের শান্তি শৃঙ্খলা আনতে না পারলে তারও পরিণতি এমন হবে। এজন্য সবাইকে ধৈর্য ধরতে বলছি, সবাইকে নিয়ন্ত্রণের মধ্যে থাকতে বলছি। ছাত্র বন্ধুর অভিনন্দন জানিয়ে বলবো, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করে বড় দায়িত্ব। এই দায়িত্ব পালন তারা ব্যর্থ হবে না, এটাই আমি আশা করি। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু জীবিত থাকবেন, তার সম্মান যুগ যুগ থাকবে। যারা এই অপকর্ম করছে তাদের একদিন না একদিন বিচার হবেই। আওয়ামী লীগের নেতাকর্মীদের কিছু হবে না জানিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে যে বিপর্যয় এসেছিল, এটা তার চাইতে বড় বিপর্যয় নয়। কিছুটা সময় তাদের কষ্টে যাবে, কিন্তু এটা একেবারে কিয়ামত হয়ে যাবে না। বাংলাদেশের ঘাড়ে 18 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা, হাসিনা দেশ ত্যাগের পর এই অঙ্ক ভাবাচ্ছে ঢাকাকে। 2009 সাল থেকে 2024 প্রায় 1.5 দশকে বাংলাদেশের ঋণের বোঝা ক্রমেই বেড়েছে। হাসিনা সরকারের আমলে 85% বেড়েছে ঋণের বহর। প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়ে বাংলাদেশ থেকে পলায়ন করেছেন শেখ হাসিনা। ভেঙে দেওয়া হয়েছে আইনসভা। পতন ঘটেছে একটানা প্রায় 1.5 দশক ধরে চলা আওয়ামী লীগ সরকারের। এই 1.5 দশকে বাংলাদেশের ঘাড়ে ঋণের বোঝা চেপেছে 15.5 লাখ কোটি টাকা। ভারতীয় মুদ্রায় যা 10 লাখ কোটি টাকারও বেশি। বাংলাদেশের সংবাদপত্র বণিক বার্তার প্রতিবেদন উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে বিবিসি বাংলা। বাংলাদেশ অর্থ মন্ত্রকের তথ্য উদ্ধৃত করে বিবিসি বাংলায় প্রকাশ, 2009 সালে যখন হাসিনা সরকার গঠন করেন, তখন বাংলাদেশ সরকারের ঋণ ছিল সে দেশের মুদ্রা 2,76,830 কোটি টাকা। সেখান থেকে ঋণের বোঝা বাড়তে বাড়তে এখন হয়েছে 18,35,000 কোটি টাকা। 1.5 দশকে প্রায় 85% বেড়েছে ঋণের অংশ। হাসিনা বাংলাদেশ থেকে পলায়নের সময় এটাই ছিল সে দেশের মোট ঋণের অঙ্ক। দেশ ও দেশের বাইরে একাধিক প্রতিষ্ঠান থেকে এই ঋণ নেওয়া হয়েছে। বাংলাদেশে হাসিনার ইস্তফার পর ভেঙে দেওয়া হয়েছে আইনসভা, গঠন হচ্ছে অন্তর্বর্তী সরকার। এমতো অবস্থায় বিপুল অঙ্কের ঋণ ভাবাচ্ছে বাংলাদেশকে।
উল্লেখ্য, করোনা অতিমারি পরবর্তী সময় থেকে টলমল বাংলাদেশের অর্থনীতি এখনো চলছে ঘুরে দাঁড়ানোর চেষ্টা। সাম্প্রতিক কয়েক মাসে মুদ্রাস্ফীতির হার ছিল 10% কাছাকাছি। চলতি বছরের জুনে যখন বাংলাদেশের বাজেট পেশ হয়েছিল, সেখানে মুদ্রাস্ফীতির হার 6% নামানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। গত জুন মাসে IMF এর থেকে $1.15 বিলিয়ন আর্থিক সাহায্য পেয়েছে বাংলাদেশ। অন্যত্র যাওয়ার পরিকল্পনা নেই হাসিনার, আপাতত ভারতে আশ্রয়স্থল, পুত্র জয় জানালেন সাক্ষাৎকারে। আপাতত নয়াদিল্লিতে থাকছেন বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডয়েচে ভেলেকে দেওয়া একটি সাক্ষাৎকারে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় বলেন, ভারত থেকে অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা নেই তার। বস্তুত মঙ্গলবার নয়াদিল্লিতে সর্বদলীয় বৈঠকের পর বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের দেওয়া বার্তায় ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর ইঙ্গিত দিয়েছেন, রাজনৈতিক আশ্রয় নির্দিষ্ট সুরাহা না হওয়া পর্যন্ত ভারতে থাকবেন মুজিব কন্যা। আপাতত হাসিনার ব্রিটেনে যাওয়ার সম্ভাবনা নেই, কারণ সে দেশের অভিবাসন নীতি অনুযায়ী অন্য দেশ থেকে ব্রিটেন সফরে গিয়ে কেউ রাজনৈতিক আশ্রয় চাইতে পারে না। এর মধ্যে হাসিনা পুত্র সাক্ষাৎকারে বলেন, 3বারের মতো আমাদের পরিবারের বিরুদ্ধে কু হলো, 3বারের মতো সবকিছু হারিয়ে বিদেশে থাকতে হলো। তিনি আরো বলেন, আমি আর মা বাদে পরিবারের সবাই অনেকদিন ধরে বিদেশে আছেন, আমরা এখানে সেটেলড, আমাদের এখানে জীবনের কোনো অসুবিধা নেই, আমরা এখানে থাকতে অভ্যস্ত। কখন নির্বাচন চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন? শিক্ষার্থীদের পক্ষে এই সরকারের প্রধান হিসেবে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করা হয়েছে। তিনি সম্মতি দিয়েছেন বলে তার কার্যালয় ইউনূস সেন্টার ডয়েচে ভেলেকে নিশ্চিত করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের একজন বাকের মজুমদার বলেন, আমরা বলেছি রাষ্ট্র কাঠামো সংস্কারের পরই আগামী জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। ইতিমধ্যে আমরা অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছি, তিনি আমাদের সম্মতিও দিয়েছেন। এই সরকারের উপদেষ্টা কারা হবেন সেই নামও আমরা প্রস্তাব করব। আমরা চাই আগামীর বাংলাদেশটা হবে বৈষম্যহীন। আমাদের দাবি মেনে ইতিমধ্যে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়েছেন, ফলে আলোচনায় বসে সমাধান করা হবে। শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, ছাত্রদের পক্ষে যে সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ হবে 3 থেকে 6 বছর, সরকারের মেয়াদ শেষে 3 মাস আগে নির্বাচনের ব্যবস্থা করতে হবে, প্রধান বিচারপতির অপসারণ বা পদত্যাগ এবং দলবাজ বিচারপতিদের অপসারণ, এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন প্রধানদের অবসরে পাঠানো, নির্বাচন কমিশন পুনর্গঠন, সংবিধান সংশোধন করে দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থাপনা বাতিল, সরকারের সকল চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল, ছাত্র নাগরিক হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত, নিহত ও আহত পরিবারকে ক্ষতিপূরণ প্রদান, জুলাই মাসকে জাতীয় শোকের মাস ঘোষণা, বিগত 15 বছরে দুর্নীতির সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা, শ্বেতপত্র প্রকাশ এবং দুর্নীতি দমন কমিশন পুনর্গঠন করতে হবে। বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রপতির সঙ্গে 3 বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সংসদ বিলুপ্ত করা হয়েছে। নির্বাহী আদেশে এই সংসদ বিলুপ্ত করা হলো। এর আগে বেলা 3টের মধ্যে সংসদ ভেঙে দেওয়ার আলটিমেটাম দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নোবেলজয়ী এই অধ্যাপককে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। ভোর 4টার পর ফেসবুকে দেওয়া ভিডিও বার্তায় এই ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। ভিডিও বার্তায় নাহিদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দিতে আমরা 24 ঘন্টা সময় দিয়েছিলাম, কিন্তু জরুরি পরিস্থিতি বিবেচনায় এখনই রূপরেখা ঘোষণা করছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ছাত্র নাগরিক অভ্যুত্থানের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। তার সঙ্গে আমাদের কথা হয়েছে, তিনি দায়িত্ব নিতে সম্মত হয়েছেন। তিনি বলেন, রাষ্ট্রপতির কাছে অনুরোধ থাকবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হোক। অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যদের নাম আমরা শিগগিরই ঘোষণা করব। দ্রুত সরকার গঠনের প্রক্রিয়া দেখতে চাই। এখন আলোচনা চলছে অন্তর্বর্তীকালীন সরকার গঠন কখন ও কিভাবে হচ্ছে, কারা থাকছেন এই সরকারে, সংবিধানের মধ্য থেকে কি অন্তর্বর্তীকালীন সরকার গঠন সম্ভব জানতে চাইলে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ডক্টর শাহউদ্দিন মালিক বলেন, সবকিছু হয়তো সম্ভব হবে না, কারণ এখানকার পরিস্থিতি বিবেচনায় নিতে হবে। যদি কিছু সংবিধানের বাইরে যায়, সেগুলো নতুন সরকার এসে সংবিধানের মাধ্যমে বৈধ করে নেবে। এর আগেও তো আমাদের এই ধরনের পরিস্থিতিতে পড়তে হয়েছে, সমাধানও হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।